হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্ররা, আজকে আমি তোমাদের ভেক্টরের যে নদীতে নৌকার বেগ বা নদীতে নৌকার গতি, যে এই টপিকটার উপরে টোটাল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। তো কিভাবে একটা নৌকা নদী পারাপার করে এবং সেখান থেকে স্রোত, নদীতে স্রোত থাকলে সেটা কেমন হয়ে যাবে, আর স্রোত না থাকলে সেটা কেমন হয়ে যাবে, বা স্রোত থাকলে যে ন্যূনতম সময় বা ন্যূনতম দূরত্ব অতিক্রম করার জন্য নৌকাটা আমরা কীভাবে ছাড়বো, সেইটা টোটাল কনসেপ্টটা আজকে দেবো। আর তারপরে এখান থেকে একটা অঙ্ক করে, যাতে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়, সেই অঙ্ক করে তোমার দেখিয়ে দেবো। ওকে, তো প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নদীতে নৌকার গতি। ওকে, এই টপিকের উপর। তাহলে এখানে আমি এটাকে তিনটে কেসে ভেঙে দিচ্ছি যাতে তুমি খুব সহজে বুঝতে যায়। প্রথমে কি আমরা জানি, ধরুন নদী আছে, এটা নদী ধরলাম, নদীর চওড়া হচ্ছে আমার এল দৈর্ঘ্যের চওড়া হচ্ছে এটা। আর ধরলাম যে নদীর এই একটা ঘাট থেকে একটা ঘাট, মানে নৌকাকে আমি এক ঘাট থেকে আর একটা ঘাটে ছাড়বো। তাহলে কেস ওয়ান দিলাম আমি। কেস ওয়ানটা কি, যে যখন স্রোতবিহীন নদী বা স্রোত নেই, তাহলে বোঝা নদী স্রোতহীন নদী। ওকে, স্রোতহীন নদী, তার মানে যদি এমন নদী আছে যখন স্রোত নেই, সেই ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি নৌকা দিয়ে এক পার থেকে আরেক পার পারাপার করবে, তখন কী হবে, সেই নৌকাকে এটা কীভাবে ছাড়বে, কোন বরাবর না সোজা বরাবর। তো যেহেতু আমার স্রোত নেই, তাহলে ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে, মানে এপার থেকে এপার আসতে গেলে নৌকাটাকে আমি কি এরকম আড়াআড়িভাবে বা এই এক প্রান্তের সঙ্গে বা ফেরিঘাটের সঙ্গে লম্বভাবে ছাড়বে এখানে ভি বেগে। ওকে, ধরলাম এই প্রান্ত থেকে এ প্রান্তে আসতে সময় লাগলো টি। তাহলে আমি কি লিখে দিন, ধরি নৌকার বেগ স্থির জলে, অবশ্য স্থির জলে নৌকার বেগ হচ্ছে ভি। আর নদীটি চওড়া ধরলাম হচ্ছে কি এল। আর যদি নদীটি টি সময়ে এক প্রান্ত থেকে বা নদীতে পারাপার করে, তাহলে বেগ হবে কি, তাহলে যদি নৌকাটি টি সময়ে নদী পারাপার করে তাহলে বলতে পারি যে ভি ইকুয়াল টু এল বাই টি। তখন এই হচ্ছে বেগ বা সময় যে সময় লাগবে, সেই সময়টা কী হবে, টি ইকুয়াল টু এল বাই ভি। তাহলে এই সময়টা লাগবে। ওকে, এটা হচ্ছে এই সময়টা লাগবে। তার মানে বোঝা গেল, যখন নদীতে কোনো স্রোত থাকবে না, তখন নৌকাকে আমরা সিম্পলি যেমন লম্বভাবে বা এই প্রান্তর সঙ্গে নদীর একটা কিনারার সঙ্গে লম্বভাবে ছেড়ে দেবো, তাহলে সেটা এখান থেকেও চলে যাবে। কারণ এই মুখে কোনো প্রযুক্ত বেগ নেই বা এদের কোনো বেগের টানছে না যে চলে যাবে নৌকাটা, যেহেতু নদীর স্থির আছে, জলটা স্রোত নেই, তাহলে সে এই প্রান্তে ও প্রান্তে চলে যাবে। তাহলে নর্মালি ভি ইকুয়াল টু এল বাই টি বা টি ইকুয়াল টু এল বাই ভি। এই যে ফার্স্ট কেস। নেক্সট কেস কি, যদি নদীতে স্রোত থাকে, তাহলে নৌকাকে যদি এইভাবে ছাড়া হয়, তাহলে তার আপেক্ষিক বেগ কত হবে, আর সেই নৌকাটা কি ওই প্রান্তে পৌঁছাতে পারবে, সেইটা তোমার সঙ্গে আরো আলোচনা করব। নেক্সট কেস কি, যে নদীতে স্রোতযুক্ত নদী বলতে পারি, যে কেস টু, যে স্রোতযুক্ত নদী, মানে নদীতে আমার স্রোত আছে, আর ধরি নদীর স্রোত সেটা হচ্ছে কি ইউ। তাহলে এটাকে আমি ছবি আকারে ভালো করে বুঝিয়ে দিই, তারপরে তোমাকে লিখে দিলে সে ব্যাপারটা বুঝতে পেরে যাবে। তাহলে কি, এবারে দেখো নাও, যখন নদীটা স্থির ছিল, তখন এপার থেকে ওপার যেতে যেই সময় লাগবে, যখন নদীতে স্রোত থাকবে তখন কি একই সময় লাগবে? তাহলে কখনো না, কারণ নদীর একটা বাধা আছে, নদীর স্রোতের বাধা আছে, তার সেক্ষেত্রে সময়টা বেশি লেগে যাবে, সময় একই লাগবে না। এবার ধরে নাও আমি কি, যখন নদীর স্রোত ছিল না, তখন নৌকাকে এইভাবে ছেড়েছিলাম। এখন স্রোত থাকলেও আমি নৌকাটাকে এইভাবে ছেড়েছি, আর স্রোত আছে কি এই বরাবর স্রোত আছে। ওকে, তাহলে স্রোতের বেগ হচ্ছে কি ইউ, সেটা এই বরাবর আছে।
এবারে ভাবো যে যখন নদীতে স্রোত এই বরাবর থাকবে আর নৌকাকে স্রোতের সাপেক্ষে লম্ব বরাবর ছাড়বো এখানে পৌঁছানোর জন্য, বলো এখানে যে আপেক্ষিক বেগ হবে সেই বেগটা দ্বারা কি নৌকাটা কখন এখানে আসতে পারবে? সেটা হচ্ছে কখনো না, কারণ আমরা জানি যখনই কোনো দুটো বস্তু পরস্পর গতিশীল থাকবে তখন তাদের মধ্যে একটা আপেক্ষিক বেগ কাজ করবে। দেখো না অলরেডি দুটো উপাংশ ভেঙে গেছে, এটা যে লম্ব উপাংশ, এটা যে ভূমি উপাংশ, বা এটা ভূমি হলে এটা লম্ব হবে, যে কোনো একটা হবে। তাহলে যদি নৌকা স্রোতের সাপেক্ষে লম্বভাবে যায় তাহলে এই দুটোর ঠিক এখান থেকে একটা লব্ধি বেগ কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লু ধরলাম, আর ধরলাম সেটা স্রোতের সাপেক্ষে থিটা কোণ করে আছে। ব্যাপারটা বোঝা গেল? তার মানে যদি ইউ স্রোতের সাপেক্ষে ভি বেগে একটা নৌকাকে ছাড়া হয়, সেই নৌকাটা ডাব্লু বেগ আপেক্ষিক, সেই নৌকাটার বেগ কী হয়ে যাবে? ডাব্লু বেগ হয়ে যাবে, ডাব্লু আপেক্ষিক বেগ হয়ে যাবে। বেগ হয়ে গেছে, এবার সোজা না গিয়ে সেই লম্ব বা নৌকা সাপেক্ষে থিটা অ্যাঙ্গেল করে এই কোণ বরাবর যাবে। এবার থিটা অ্যাঙ্গেলটা কত হবে সেটা বোঝা যাবে, সেটা ক্যালকুলেট করে আমি তোমাদের বলে দিচ্ছি। তো নর্মাল তাহলে কি ডাব্লু ইকুয়াল টু কী হবে? এই দুটোর এ, তারপর আমি যদি এটাখানে ডট ডট দিয়ে দিই তাহলে এইটা অ্যাকচুয়ালি ভি। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্ষেত্রে নৌকার আপেক্ষিক বেগ কি হবে? যে নর্মালি হচ্ছে ডাব্লু, যদি ভেগ ডাব্লু ইকুয়াল টু রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। কেন দেখে নাও, যে যদি এইটা আমার এখান থেকে তুমি দিয়ে দাও, এইভাবে যদি দিয়ে দাও এটাকে হচ্ছে, তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, যেহেতু থিটা এটা আছে তাহলে এইটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। লম্বটা কি ইউ, কারণ এই বরাবর ইউ আছে, দেখো না ভালো করে, এটাকে দিলাম না কারণ থিটাটাও এটা ধরেছি। তাহলে এই বরাবর আমার কি আছে? নদীর স্রোত আছে, তাহলে এটা ইউ, আর এই বরাবর হচ্ছে নৌকা যাচ্ছে, তাহলে ভি। তার ভি এর সঙ্গে অ্যাঙ্গেল কোথায়? এটা ভূমি হয়ে যাবে। তাহলে ট্যান থিটাই, তাহলে আমি বলতে পারি কি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো, যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার অতিভুজ সমান হচ্ছে কি, তার মানে আমি বলতে চাচ্ছি যে অতিভুজ স্কোয়ার ডাব্লু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ভি স্কোয়ার। তাহলে মানে ডাব্লু ইকুয়াল টু, তাহলে কি হবে? ডাব্লু ইকুয়াল টু রুট অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, যেটা এখানে লিখেছি। ওকে, তাহলে এখান থেকে আমরা নৌকাটির আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারবো। তার মানে এখানে বলা যেতে পারে যে ইউ বেগের সাপেক্ষে ভি বেগের নৌকাকে ছাড়লে সেই নৌকাটা এইভাবে সোজা না গিয়ে ডাব্লু আপেক্ষিক বেগ নিয়ে এই তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে এই কোণ বরাবর গতিশীল হবে, মানে এই দিকে বেঁকে যাবে নৌকাটা, সোজা আর যাবে না, এভাবে বেঁকে যাবে, বেঁকে গিয়ে কোথায় পৌঁছবে? এইরকম কোনো একটা জায়গায় পৌঁছবে। তারপরে পৌঁছানো উচিত ছিল এখানটায়, কিন্তু নদীর স্রোত থাকার জন্য এটা এখানে পৌঁছে যাবে। তাহলে এইটা একটা সমস্যাকর ব্যাপার। বা এখানে যদি অ্যাঙ্গেলটা বের করতে হয়, ট্যান থিটা যদি করতে, যে কত অভিমুখে কত ডিগ্রি করে বেঁকে যাবে, কোশ্চেন দিতে পারে। যদি নৌকার বেগ নদীর বেগ বলে দিল, তাহলে নৌকাটির আপেক্ষিক বেগ নির্ণয় করো, তাহলে এখান থেকে তুমি আপেক্ষিক বেগ নির্ণয় করতে পারবে। যদি বলে দেয় যে নৌকার বেগের সাপেক্ষে কত ডিগ্রি কোণে বেঁকে যাচ্ছে, সেক্ষেত্রে ট্যান থিটা বের করতে হবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব কোণটা ইউ, তাহলে ইউ বাই ভি, তাহলে বলতে পারি বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ইউ বাই ভি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল। একদম সিম্পল, স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে নাও, তোমার কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে এইভাবে নৌকাটা পৌঁছে যাবে। কিন্তু সমস্যা দেখো তোমার কি হচ্ছে, তুমি চাইছো এখানে পৌঁছতে, কিন্তু তোমাকে পৌঁছে দিচ্ছে এখানে, তাহলে কত সমস্যা হয়ে যাচ্ছে। তার মানে নদীতে স্রোত থাক, তোমাকে যদি এরকম করে, যখন স্রোত থাকবে তোমাকে এই ঘাট থেকে ও ঘাটে পৌঁছে দেওয়া হবে, যখন স্রোত থাকবে তোমাকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে তুমি গাড়ি খরচা করে আবার যাও, তাহলে কত সমস্যা না। তাহলে কি করতে হবে? তাহলে নৌকাকে এমনভাবে ছাড়তে হবে যাতে আমার নৌকাটা এইখানটাই পৌঁছাবে, এখানে না গিয়ে এখানেই আসবে। তার নৌকাকে আর এই লম্বভাবে ছাড়লে হবে না, এমন একটা কোণে ছাড়তে হবে যেরকম ছাড়লে নৌকাটা এখানে পৌঁছাবে। তা সেটা কি? সেটা যে 3 নম্বর কেস হচ্ছে তোমাদের, সেখানে দ্বারা আমরা কি ন্যূনতম দূরত্ব, মানে এইটা যে এই দূরত্বটা যে ন্যূনতম, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের বই এটা আছে কি ন্যূনতম দূরত্ব নির্ণয়। ওকে, তাহলে এটা আমি কেস 3 বলছি, এটাকে কেস 3 বলছি যে ন্যূনতম দূরত্ব। ওকে, তাহলে এটা বলে কি কেস 3 ন্যূনতম দূরত্ব নির্ণয়, ন্যূনতম দূরত্ব নির্ণয়। তাহলে আমরা নৌকাকে এমনভাবে ছাড়বো যাতে কি হবে, নৌকাটা ঠিক কম দূরত্ব আড়াআড়িভাবে পৌঁছাবে। তার নৌকাকে যদি এইভাবে ছাড়ি, সেটা কি কখনো এখানে পৌঁছাবে না? কখনো না। তাহলে নৌকা যদি এইভাবে ছাড়ি, তাহলে
সেইটা এইভাবে আড়াআড়িভাবে পৌঁছে যাবে। ওকে, তাহলে সেটা আমরা কীভাবে আঁকবো ছবিটা, সেই ছবিটা দেখে নাও। তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি যে এই হচ্ছে আমার নদীর দুপার, এই হচ্ছে এখানে হচ্ছে ফেরিঘাট, এই হচ্ছে ফেরিঘাট, তার নৌকাটা এই স্রোত। ওকে, তার এই দিকে হচ্ছে স্রোত, তার স্রোতের সাপেক্ষে যদি একটা অ্যাঙ্গেল বরাবর আমি নৌকাকে ছাড়ি, তাহলে এটা হচ্ছে নৌকা। ওকে, ভি। তার নৌকাকে যদি আমি এইভাবে স্রোতে ছাড়ি, এইভাবে স্রোতের সাপেক্ষে একটা অ্যাঙ্গেল বরাবর ছাড়ি, তাহলে এই বেগটা নৌকা কী হবে, যেহেতু কোণ বরাবর আছে সেটা দুটো উপাংশে ভেঙে যাবে। ভেক্টর বিভাজনটা দেখে নেবে, সেখানে তোমাদের বলেছিলাম কি বললাম, যে স্রোতের সাপেক্ষে এই রকম অভিমুখে কোণ বরাবর যদি এদিকে ছাড়া হয়, তাহলে সেই বেগটা কী হবে, দুটো বেগে ভেঙে যাবে, নৌকাটা দুটো উপাংশে ভেঙে যাবে। ভালো করে দেখে নাও, বারবার বলছি তোমাকে, আমি কি চাইছি, নৌকাকে এই বরাবর পৌঁছাতে চাইছি। আর নিশ্চয়ই নৌকাকে নদীর স্রোতের সঙ্গে এমন একটা কোণে ছাড়তে হবে যাতে সেটা দুটো উপাংশে ভেঙে যায়। তাহলে নৌকার বেগটা অ্যাকচুয়ালি দুটো উপাংশে ভেঙে গেল। একটা হচ্ছে যদি নৌকার বেগ আর এর সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে এইটা হচ্ছে ভি কস থিটা, আর এটা হচ্ছে ভি সাইন থিটা। ওকে, তাহলে দেখে নাও, যদি নৌকা কোণ করে এবার ছাড়ায় থিটা, মানে লম্বর সঙ্গে থিটা কোণ করে যদি ছাড়া হয় নৌকাকে, তাহলে সেই নৌকাটা দুটো উপাংশ, তার বেগটা দুটো উপাংশ ভাঙবে। একটা হচ্ছে যার সঙ্গে কোণ করবে সেটা ভি কস থিটা, আর এটা হচ্ছে ভি সাইন থিটা। যদি এটা ভি সাইন থিটা দেখে নাও, তাহলে এই বেগটা পরস্পরকে প্রতিসমত করবে বা প্রতিমত করবে, আর এই বেগটার জন্য ভি কস থিটার জন্য সামনে দিকে এগিয়ে যাবে। তার মানে নদী, আরেকবার বলে দিচ্ছি দেখে নাও, তার মানে এই নৌকার যে বেগ ছিল দুটো উপাংশ হয়ে গেছে, তাহলে লম্ব উপাংশ, এটা হচ্ছে লম্ব উপাংশ, তাহলে ভি সাইন থিটার লম্ব উপাংশটা স্রোতের সঙ্গে কি সমান এবং বিপরীত হয়ে যাবে, তার ফলে এই বেগটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর লব্ধি যে বেগটা আছে সেটা ভি কস থিটা, সেটার জন্য সামনের দিকে এগোবে। তার মানে এখান থেকে বলতে পারি যে অতএব ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু ইউ বাই ভি, তাহলে বা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই ভি। ওকে, ইউ বাই ভি। তাহলে এখান থেকে আমি কি নির্ণয় করতে পারবো, যে নৌকাকে স্রোতের সাপেক্ষে বা লম্ব অনুভূমিকের সাপেক্ষে কত ডিগ্রি কোণে ছাড়লে সেটা আড়াআড়ি সবথেকে কম দূরত্ব অতিক্রম করবে। কারণ সবথেকে কম দূরত্ব তখনই অতিক্রম করবে যখন এবার লম্ব হয়ে যাবে। তাহলে লম্ব হয়ে যেতে গেলে তাহলে এই উপাংশ থাকতে হবে, তাহলে এমন একটা কোণে ছাড়তে হবে যার ফলে কি এই উপাংশটা এই উপাংশে কেটে যাবে, আর যেই একটা লম্ব উপাংশ থাকবে সেই উপাংশের জন্য এখানে পৌঁছে যাবে। তাহলে এইটাই হচ্ছে সবথেকে কম দূরত্ব। তাহলে সেটা কোনটা হচ্ছে, ফর্মুলা যেটা থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই ভি। এবার দূরত্ব আমরা কীভাবে নির্ণয় করবো, তা অতএব দূরত্ব কী হবে, দূরত্ব তো আমার পাল্টাবে না, দূরত্ব এলই থাকবে, নদীর স্রোত থাক আর না থাক। চওড়া এরকম নয় যে যখন নদীতে স্রোত থাকবে না তখন নদীটা কম থাকবে, চওড়াটা কমে যাবে, আর যখন স্রোত আসবে তখন নদীর চওড়াটা বেড়ে যাবে, এটা কখনো না। নদীটা যতটুকু চওড়া থাকবে ততটুকুই চওড়া থাকবে, কিন্তু এক্ষেত্রে সময়টা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু নদীতে যখন স্রোত ছিল না তখন যে সময় লেগেছিল এখান থেকে ওপারে যেতে, এখন যেহেতু স্রোত আছে সেহেতু সময়টা চেঞ্জিং হয়ে যায়, সময়টা বেশি লেগে যাবে। তা ধরি এক্ষেত্রে নদী পারাপারের সময় সেটা কি বলতে পারি, যে টি ড্যাশ, ধরলাম টি ড্যাশ হলো টি ড্যাশ ইকুয়াল টু এল বাই, এখন আর ভি নেই, কি আছে ভি কস থিটা। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো কি? তাহলে এই বেগটার জন্য তো সামনে দিকে এগোচ্ছে, কারণ এই বেগটা পরস্পর ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে এই বেগটার জন্য সামনে দিকে এগোচ্ছে। তাহলে এই বেগটা যে সামনে দিকে যে ধরলাম এ পার থেকে ও পার যাওয়ার জন্য টি ড্যাশ সময় লাগলো, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু আমরা যে আগে স্রোতের যখন স্রোত ছিল না সেক্ষেত্রে পেয়েছিলাম টি ইকুয়াল টু এল বাই ভি, যেহেতু এখানে স্রোত আছে সেক্ষেত্রে সময়টা টি ড্যাশ হলাম, তা টি ড্যাশ ইকুয়াল টু এল বাই, এখন ভি যায় কি ভি কস থিটা হয়ে গেছে, কারণ এখানে যেহেতু দূরত্ব পাল্টায় না। আর যদি দূরত্ব বলা হয় এল ইকুয়াল টু কী হবে, ভি কস থিটা ইন্টু টি ড্যাশ। তাহলে যদি তোমাকে এ বলে দেয়, সময়টা বলে দেয়, তাহলে ভিও বলে দেয়, তাহলে অ্যাঙ্গেলটা বলে, তাহলে তুমি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। আর যদি তোমাকে নদীর চওড়াটা কত সেটা যদি বলে দেয়, আর কত ডিগ্রি করে ছাড়া হয়েছে সেটাও যদি বলে দেয়, আর নৌকার বেগ বলে দেয়, সেখানে সময়টা কত লাগবে সেই সময়টা তুমি নির্ণয় করতে পারবে। তাহলে এখান থেকে বলো যে ন্যূনতম সময়, যে এমন একটা ডিগ্রি কোণে ছাড়বো যার ফলে সময়টা সবথেকে কম হবে, সেটা কি আছে সেটা তাহলে সেটা নির্ণয় করি।
তাহলে এখানে দেখে নাও সময় কখন কম লাগবে, যখন নিচেরটা বেশি হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে ভি কস থিটা যত বেশি হবে সময়টা তত কম লাগবে। তা ভি কস থিটা মানে কস থিটা যত বেশি হবে টিটা কত তত কম লাগবে। তার মানে বলতে পারি অতএব কস থিটা ইকুয়াল টু 1, ম্যাক্সিমাম হচ্ছে 1, তার মানে কস থিটা ইকুয়াল টু কস 0 ডিগ্রি। তো থিটা ইকুয়াল টু কি 0 ডিগ্রি, তারপরে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কস 0 1, তার মানে অতএব টি ড্যাশ ইকুয়াল টু এল বাই ভি। তার ন্যূনতম সময়ের ফর্মুলা হচ্ছে এইটা যখন স্থির জলে। তার মানে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে স্থির জলে নদী পারাপার হতে যেই সময় লাগে সেইটাই হচ্ছে সব থেকে ন্যূনতম সময়। বাদবাকি যখন স্রোত থাকবে তখন সময়টা অটোমেটিক বেড়ে যাবে। ওকে, তো টোটাল দেখানো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি তোমাদের? তাহলে আমরা কি আলোচনা করলাম? স্থির জলের নৌকার বেগটা বুঝতে পারলাম, যখন জলের স্রোত থাকবে সেক্ষেত্রে নৌকার আপেক্ষিক বেগটা কীভাবে পরিবর্তন হবে সেটা বুঝতে পারলাম, এবার অ্যাঙ্গেলটা বের করলাম। এবার ন্যূনতম সময়টা বের করলাম কি, ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হলে কী হতে হবে, আমাকে নৌকাকে একটু বাঁকিয়ে ছাড়তে হবে। বাঁকিয়ে ছাড়লে দুটো উপাংশ নদীর স্রোতের সঙ্গে একটা উপাংশ বেগের ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা বেগ থাকবে, সেই বেগটার জন্য নৌকাটা এপার থেকে ওপারে যাবে। সেখান থেকে আমরা সময় এবং দূরত্ব দুটোই নির্ণয় করলাম। আর ন্যূনতম সময় করতে নির্ণয় করলাম কি, যখন থিটা ইকুয়াল টু 0 হবে। এটা বাই চান্স এমসিকিউ দিয়ে দিতে পারে যে নদী পারাপারের ন্যূনতম সময় হতে হলে অ্যাঙ্গেল কত হতে হবে, থিটা ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তোমাদের একটা অঙ্ক এক্সাম্পল দেখা। তো প্রিয় ছাত্ররা, তোমাদের সময় যে থিওরি বোঝালাম তার উপরে যে অঙ্কটা প্রথম আলোচনা, সেই অঙ্কটা দেখে নাও কি আছে। যে স্থির জলে এক ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার হলে ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কোণে আনত হয়ে সাঁতার কাটলে সোজাসুজি নদী পারাপার করতে পারবে। তার মানে দেখে নাও কি বলছে। এই ধরো আমার নদীর তীর আছে। ওকে, স্রোতের বেগ কত বলেছে, স্রোতের বেগ হচ্ছে কি ইউ ধরলাম, স্রোতের বেগ ইউ ধরলাম, স্রোতের সাপেক্ষে কোন একটা অ্যাঙ্গেল বলেছে কত ডিগ্রি কোণে সেটাই নিলে, তাহলে এটা স্রোত বা তীর বলতে পারো। এর সাপেক্ষে কত ডিগ্রি কোণ করলে অ্যাঙ্গেলটা এর সঙ্গে বলেছে। আমি তোমাদের যেটা বোঝালাম সেখানে অ্যাঙ্গেলটা লম্ব সঙ্গে ধরেছিলাম। কোশ্চেনে বা এই প্রবলেমে বলেছে কি অ্যাঙ্গেলটা এর সঙ্গে আছে, তীরের সঙ্গে, তাহলে এটা তীরের সঙ্গে অ্যাঙ্গেল আছে। তা সেক্ষেত্রে যদি এটা অ্যাঙ্গেল হয়, এটা ভি হয়, তাহলে এটা হচ্ছে ভি কস থিটা, এটা হবে এই দিক বরাবর। আর এই দিক বরাবর কী হবে কি ভি সাইন থিটা। ওকে, তাহলে এই কোণটা এটা ইকুয়াল হবে। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত কী কী দিয়েছে, প্রদত্ত কি ইউ ইকুয়াল টু স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার আর ভি ইকুয়াল টু কি 4 কিলোমিটার পার আওয়ার। অতএব অতএব বলতে পারি ভি কস থিটা ইকুয়াল টু বলতে পারি ইউ, তাহলে বা ইউ কস থিটা ইকুয়াল টু ইউ বাই ভি, তাহলে বা কস থিটা ইকুয়াল টু ইউ এর মান হচ্ছে কি 2 আর ভি এর মান হচ্ছে 4, তাহলে 2 2 কাটে 2 2 4, তাহলে বা কস থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এটা কস 60 ডিগ্রি, তার মানে বা থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে এর উত্তর হবে কি 60 ডিগ্রি। তো এইভাবে আমরা করতে পারি, কিন্তু আমরা যদি চাই যে যেইভাবে আমরা থিওরি বুঝেছি সেইভাবে করব, এইটা একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি দেখা যেটা হচ্ছে থিওরি অনুযায়ী, যেই থিওরি তোমাদের বোঝালাম সেই অনুযায়ী যদি করতে যাই, তাহলে আমরা থিটাটা কোনটা ধরেছিলাম, থিটাতে ধরেছিলাম এইটা। ওকে, তাহলে যদি ওইটা থিটা ধরি তাহলে এটা কী হবে ভি কস থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ভি কস থিটা আর এটা হয়ে যাবে ভি সাইন থিটা। ওকে, তাহলে আমাকে কার সঙ্গে এই কোণটা নির্ণয়, এটা ফাই ধরলাম, এই কোণটা ফাই, আমাকে বলেছে তীরের সঙ্গে, দেখে নাও তীরের সঙ্গে কত ডিগ্রি কোণে আনত আছে, তার মানে এই কোণটা বের করতে হবে আমাকে। তাহলে আমি যদি এই কোণটা বের করি 90 থেকে মাইনাস করি তাহলে হয়ে যাবে। তাহলে বলতে পারি তাহলে ভি সাইন থিটা সমান ইউ বাই ভি, তাহলে ইউ এর মান বসিয়ে দিই, ইউ এর মান হচ্ছে 2 আর ভি এর মান হচ্ছে 4, তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু 2 2 কাটো 2 হলো 1 এর 2, তার মানে সাইন কত ডিগ্রি মানে 1 এর 2, সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে বা থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি, থিটার মান পেলাম 30 ডিগ্রি। এবার আমার কার সঙ্গে কোণ বের করতে বলেছে, তীরের সঙ্গে, তার মানে এই ফাই কোণটা বের করতে বলেছে, তার টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি বাদ, অতএব কী বলবো, তাহলে অতএব ফাই ইকুয়াল টু 90 মাইনাস 30 ইকুয়াল টু 60 ডিগ্রি, ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমার কি বলতে হবে, তাহলে অতএব
60 ডিগ্রি কোণে তীরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত হলে সাঁতার কাটলে সোজাসুজি নদী পারাপার করতে পারবে, ওকে, বা এপার থেকে ওপারে পৌঁছতে পারবে। তাহলে এই দুটো পদ্ধতির মধ্যে তুমি যে কোনো একটা পদ্ধতি ইউজ করতে পারো, এটাও ব্যবহার করতে পারো বা এটাও ব্যবহার করতে পারো, ওকে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো যদি তোমরা ভিডিওটি প্রথম দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে, আর কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো জায়গায় ডাউট থাকে সেটাও ক্লিয়ার আমাকে বলবে, তো নেক্সট ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।